দর্শক শুভ সকাল, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্কসোবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকছি আমি জেরিন। আছি আমি আনিস। আমার তরফ থেকেও শুভ সকাল প্রিয় দর্শক। শুভ সকাল জেরিন, কেমন আছো? আনিস শুভ সকাল, খুবই ভালো আছি। তুমি কেমন আছো বলো তো? আমিও ভীষণ ভালো আছি। সকালের সুন্দর রোদ সবকিছু মিলে খুব ভালো লাগছে এবং পুরো রাঙা সকালটা জুড়ে একজন চমৎকার অতিথি আছেন। আর আমার কাছে প্রত্যেকটা রাঙা সকালই বিশেষ, কারণ এমন সব মানুষের অতিথি হিসেবে থাকেন যাদের জীবনের গল্প শুনে আমরা মুগ্ধ হই, সমৃদ্ধ হই। তাই না? একদমই। চলো এই চমৎকার মানুষটাকে আমরা একটু আবিষ্কার করি। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি পরিচালক, জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসম অধ্যাপক ডাক্তার নাসরিন সুলতানা। শুভ সকাল ম্যাম। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারাও ভালো আছেন? আমরাও ভীষণ ভালো আছি। আমি মনে মনে ভাবছিলাম কি পরিচয়ে আপনাকে ডাকবো। আপনি একজন ডাক্তার এবং আমরা যতটুকু জানি আপনি বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার, উপস্থাপক। কোন পরিচয়টা বেশি ভালো লাগে আপনার? লেখক আপনি। আমি ডাক্তার পরিচয় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার একাডেমিক পড়াশোনা যেহেতু এই লাইনে, এবং আমি পরিচালক একটা ডাক্তারি প্রতিষ্ঠানে, এখানে হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ডাক্তারদের ইনস্টিটিউট, এমপিএইচ আর এমফিল স্টুডেন্ট আমাদের এখানে আছে। মানে সর্বোচ্চ জায়গার যারা অধিকারী তাদেরও আপনি আসলে ডিরেক্টর, ডাক্তারদের টিচার বলা যায় নিঃসন্দেহে। এবং টিচিংটা আমি পছন্দ করি। বাহ, দারুণ। মানে এটা এমন একটা জায়গা, মানে অন্যকে শেখানো, এটা আমার মনে হয় একটা নেশার মতো। শেখানোটা খুবই দারুণ, খুবই মজার আসলে অভিজ্ঞতা হয়। সেটাই, ছোটবেলা থেকে আসলে আমি শিক্ষকই হতে চেয়েছিলাম, আলটিমেটলি ডাক্তার হয়েও শিক্ষকই হয়েছি। ওই যে ছোটবেলার স্বপ্ন তাহলে পূরণ হয়েছে। মানে যে মানুষটা সবাইকে শেখায়, তার সম্পর্কে সবারই জানার আগ্রহ থাকে, আমাদেরও আজকে রয়েছে এবং আমি জানি দর্শকদেরও রয়েছে। তাহলে একদম আপনার ছোটবেলা থেকে আমরা জানা শুরু করি। পটুয়াখালীর বাউফলে নিশ্চয়ই জি জন্ম এবং বেড়ে ওঠা। হ্যাঁ, আমার জন্ম ঠিক বাউফলে না, পটুয়াখালী, তবে আমি থেকেছি বাউফলে। আচ্ছা আচ্ছা। আমার বাউফলে একটা মফস্বল শহর, উপজেলা। আমার বাবা ওইখানে একটা কলেজের প্রিন্সিপাল ছিলেন, মা স্কুলের টিচার ছিলেন, সে কারণে আমরা বাউফলে সেটেল ছিলাম। আচ্ছা আচ্ছা। তো যেহেতু মফস্বলে বেড়ে ওঠা, আমার কাছে মফস্বল জীবনটা এখনো খুব পছন্দের, যদিও রাজধানীতে থাকা হয়। তো ছোটবেলা স্কুল বা কলেজ না, মানে স্কুল লাইফটা আমি ওখানেই কাটিয়েছিলাম। কলেজ বরিশালে চলে এসেছি। আচ্ছা আচ্ছা। কেমন ছিল ছোটবেলার সেই সময়ের স্মৃতি? কি কি মনে পড়ে আসলে? স্মৃতি বলতে আমার কাছে মনে হয় যে সেখানের মানে ওই সময়ের, আমরা আপনাদের চেয়ে আগের যুগের মানুষ বলা যায়, তো ওই সময়ের পরিবেশ বা মানুষের মধ্যে হৃদ্যতা বা অন্যান্য দিক, যেটা পজিটিভ ব্যাপারগুলো আমরা বলতে চাই, আমার কাছে বেশ ভালো লাগতো। এখন যেমন আমরা পাশের ঘরের মানুষ চিনি না, তখন ব্যাপারটা এরকম ছিল না। আমি আমার বাবা মায়ের সন্তানের পাশাপাশি আমি আমার পাড়া প্রতিবেশীরা সন্তান ছিলাম, শুধু আমি না, তখন ব্যাপারটা এরকমই ছিল। প্রতিবেশীরা, স্কুলের ফ্রেন্ডরা, ওরা আমার ভাই বোনের মতোই ছিল। আমার পড়াশোনা ওই মফস্বলেরই একটা প্রাইমারি স্কুলে, মানে আমার স্কুলের নাম ছিল বাউফল সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং এটা পাশাপাশি বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়, দুটো একই সাথে ছিল। আমার মা ওখানে টিচার ছিলেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ওখানে যেমন রিক্সাওয়ালার ছেলেও পড়তো, ওরকম আমাদের ইউনো থাকতো, উপজেলার হেড ইউনোর ছেলে পড়তো। আমার ফ্রেন্ড যেমন ইউনোর ছেলে মেয়েও ছিল, আবার মুচির ছেলে মেয়েও ছিল, কিন্তু আমরা কখনো এটা ফিল করিনি যে ও এই লেভেল থেকে আসছে, এই লেভেল থেকে আসছে, বা আমি প্রিন্সিপালের, এই টাইপের কোনো একটা ব্যাপার তখন ছিল না। এটা আমার খুব ভালো লাগতো আসলে। আপনার বাবা মা দুজনই তো শিক্ষক ছিলেন, এই কারণে ছোটবেলা থেকে শিক্ষকতা পেশা বেছে নেওয়ার এক ধরনের আগ্রহ ছিল আপনার, তাই না? সেটাই, আমার শিক্ষকতা ভালো লাগতো, একটু কুল মনে হতো। এবং আমার বাবাকে আমি দেখতাম রাস্তা দিয়ে গেলে, এখনকার যুগে এটা আসলে দেখা যায় না, মানে প্রচুর সালাম দিত সবাই। তো আমার কাছে মনে হতো যেমন খুব বড় একটা প্রফেশন, সবাই অনার করে। এটা সত্য, শিক্ষকরা আসলে সমাজে যে শ্রদ্ধাটা পায়, কিন্তু এখনকার চেয়ে কিন্তু আগে এটা আরো বেশি ছিল। আমার মনে হয় এখন একটু কমে আসছে। হ্যাঁ হয়তো। কিন্তু আপনার যে লেখালেখির যে একটা চর্চা, এবং খুব অবাক লাগছিল যখন আমি আপনার প্রোফাইল পড়ছিলাম, 10ম শ্রেণীতে থাকা অবস্থায় আপনার জাগ্রতা কবিতার বই সম্ভবত সেটি প্রকাশিত হয়। এই যে লেখালেখি, এটা আসলে কিভাবে তৈরি হয়েছিল আপনার মধ্যে? এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, কিন্তু ছোটবেলা থেকে আমার ভালো লাগতো, আমি প্রচুর পড়তে পছন্দ করতাম, গল্পের বই, কবিতার বই। আমি বোধহয় ক্লাস 6 বা 7-এ স্কুল ম্যাগাজিনে প্রথম আমার লেখা দিয়েছিলাম।
তো এরপর থেকে স্কুল ম্যাগাজিন বা এলাকার বিভিন্ন বা জেলার বিভিন্ন ইয়েতে ভাল লাগতো আমার কাছে আর কি। তো এরকম করতে করতে অনেকগুলো কবিতা জমে গিয়েছিল এবং মানে কি বলবো, এইটা প্রকাশ কিন্তু আমি করিনি, আমার এক ফ্রেন্ড করেছে। যে আচ্ছা। বইটা প্রকাশ করেছে তাদের একটা প্রেস ছিল, ওখান থেকে মানে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বাহ, তো ছোট্ট একদম ছোট্ট একটা বই, হয়তো 20-25টার মতো কবিতা ছিল। ওইটা নিয়ে সে জাগ্রতা নামে একটা বই প্রকাশ করে এটা আমাকে দিয়েছিল। বাহ, বাহ, এটা ভালো লেগেছিল। অসাধারণ তখন একটা আমি বিষয়। মোস্ট প্রবাবলি ক্লাস 10-এ পড়ি। দারুণ। এমন এত অল্প বন্ধু আমাদের বয়সে সবারই থাকা নিজের উচিত। লেখা বই দেখা এটা অনেক বড় একটা সৌভাগ্যের ছিল। বিষয়। এবং আপনার সেই বন্ধুকে বা বান্ধবী নিশ্চয়ই ছিল সে? না, এটা আসলে বন্ধু বলা যায়, উনি সম্পর্কে আমার কাকা হন এবং আমার আচ্ছা, ক্লাসমেট। আচ্ছা, তাকেও ধন্যবাদ জানাই। ম্যাম, আপনার সম্পর্কে কিছু তথ্য আমরা জেনেছি, আমার কাছে মনে হয় দর্শকদের জানার অধিকার আছে, দর্শকদের একটু জানাই। জি অবশ্যই। প্রিয় দর্শক, অধ্যাপক ডাক্তার নাসরিন সুলতানা বর্তমানে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান নিপসমের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল থেকে MBBS এবং নিপসম থেকে এপিডেমিওলজি বিষয়ে মাস্টার অব পাবলিক হেলথ MPH ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস স্বাস্থ্য ক্যাডারের একজন সদস্য হিসেবে তিনি দেশের বিভিন্ন উপজেলা ও জেলা হাসপাতালে দায়িত্ব পালনের পাশাপাশি পটুয়াখালী মেডিকেল কলেজ, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ এবং নেত্রকোনা মেডিকেল কলেজে শিক্ষকতা করেছেন। নিপসমেও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। এপিডেমিওলজি, মাতৃ ও শিশু স্বাস্থ্য, কৈশোরকালীন স্বাস্থ্য, পুষ্টি, টিকাদান, রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ এবং কমিউনিটি স্বাস্থ্য তার বিশেষ আগ্রহের ক্ষেত্র। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত একাধিক গবেষণা প্রবন্ধের লেখক ও সহলেখক এবং জনস্বাস্থ্য, শিক্ষা, গবেষণা ও দক্ষ মানব সম্পদ উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। আপনাদের অবদানে নিশ্চয়ই আমাদের দেশ উপকৃত হচ্ছে এবং সামনেও উপকৃত হবে। যে প্রসঙ্গে আমরা ছিলাম সেই একেবারে শৈশবের বই নিয়ে কথা বলছিলাম। এই যে বই পড়ার অভ্যাস, এটা কি আসলে পারিবারিকভাবে পেয়েছিলেন? হ্যাঁ, পারিবারিকভাবেই বলা যায়। আমার বাবা মা যেহেতু শিক্ষক ছিলেন, আমাদের বাসায় পড়ার একটা পরিবেশ ছিল। এবং ওই যে এখনকার কথা আমি বলতে পারবো না, আমাদের সময় মফস্বলে সাংস্কৃতিক অঙ্গনটাও বেশ সমৃদ্ধ ছিল। ছিল বলা যায়। ওখানে প্রচুর প্রতিযোগিতা হতো। তো তার মধ্যে রচনা প্রতিযোগিতা, বক্তৃতা, বিতর্ক, আবৃত্তি এবং অবশ্যই গান বা নাচ, এসব। তো আমার গান নাচে পারদর্শিতা মোটেই ছিল না, কিন্তু বাকি দিকগুলোতে আমি চ্যাম্পিয়ন ছিলাম। বিতর্ক করতেন, বিতর্ক আবৃত্তি করতাম, করতেন। উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, রচনা প্রতিযোগিতা এগুলো করতাম এবং বেশ পছন্দ করতাম। লেখাপড়ার বাইরে, মানে লেখাপড়াটা তো পছন্দের জিনিস ছিল না সবার, যেটা হয় আর কি। এর বাইরে এক্সট্রা যে বিষয়গুলো সেগুলোর প্রতি খুব হ্যাঁ, ঝোঁক এক্সট্রা ছিল। কারিকুলার অ্যাক্টিভিটিটা ভালো লাগতো। এই যে এবং ছোটবেলা থেকে আপনি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যুক্ত ছিলেন, আর এই ধরনের যে অভ্যাস, এটা কিন্তু পরবর্তী সময়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে খুবই অনুপ্রেরণা যোগায় এবং একটা ভেতরে শক্তি পাওয়া যায়। কি মনে করেন আপনি? জি, আমি অবশ্যই মনে করি সব মানে শিক্ষার্থীদেরই মিনিমাম একটা করে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে জড়িত হওয়া উচিত। সেটা তাকে একটু স্ট্রেসও কিন্তু রিলিভ করতে সাহায্য করে। নিশ্চয়ই। মানে পড়াশোনার ব্যাপারটা যেটা হয়, সারাক্ষণ টিচাররা বা বাবা মারা একটু প্রেশারাইজ করে যে হ্যাঁ পড়ো, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে। তার পাশাপাশি নিজের যদি একটা শখ সে রাখে এবং সেইটা ফুলফিল করার পিছনে কাজ করে, আমার ধারণা এটা তাকে একটু মানসিক তৃপ্তি দেয়। নিঃসন্দেহে। এবং পরবর্তীতে যে কমিউনিকেশনের বিষয়গুলো, পাবলিক স্পিকিং এর বিষয়গুলো অনেক এই ক্ষেত্রে help অনেক করে। বেশি অবদান রাখে। সেটাই, পড়াশোনা করবে এবং আজীবনই করে যেতে হবে, কিন্তু পাশাপাশি কিছু একটা থাকা উচিত। এবং সেই পাশাপাশি কিছু কিছু একটার বিষয় আপনি শুধু আপনার মানে কোনো কিছু করার সীমাবদ্ধতা কবিতার বই বলেন বা এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যেই সীমাবদ্ধ রাখেননি। আপনি সমাজের নারীদের সামগ্রিক উন্নয়নে ক্লাস 10-এ থাকা অবস্থায় একটা সংঘ প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, এই চিন্তাটা ক্লাস 10-এ পড়া একজন স্টুডেন্টের মাথায় কিভাবে তখন এলো? আচ্ছা। তো সংগঠনের প্রতি আগ্রহ আমার আসলে ছোটবেলা থেকেই ছিল। আপনি যেটা বললেন, ওই সময় সম্ভবত আমরা ক্লাস 9-10-এ পড়ি। আচ্ছা আচ্ছা। তো আমি এর আগে থেকেও কিছু এই ধরনের কাজ করতাম, সমাজ উন্নয়নমূলক, দারুণ। যেটুকু আমার পক্ষে সম্ভব আর কি। তো তখন আমার কিছু ক্লাসমেট, কিছু প্রতিবেশী, এদেরকে নিয়ে আমরা ঠিক করলাম যে আমরা যেহেতু এই বিভিন্ন কাজ করছি, যেমন আমরা এলাকায় সবাই সংঘবদ্ধ হয়ে ওদেরকে মানে বয়স্ক শিক্ষা দিতাম, মানে বয়স্ক মানুষের ওই সময় একটা প্রচলনও ছিল।
আবার আমরা কিছু টাকা নিজেরা একত্রে চাঁদা টাইপের জোগাড় করে কাউকে একটা কিছু কিনে দিতাম, সাপোজ একটা মেশিন কিনে দিতাম, উনি সেলাই করতো। আমরা বললাম যে তাহলে আমরা কেন এটা সংগঠিত আকারে করি না, তো এটা যদি করি তাহলে আমরা হচ্ছে প্রশাসনের সাপোর্ট পাবো। ছোট মানুষ যেহেতু, আমরা তখন ছোট মানুষের চিন্তা ভাবনা ছোটই হয়। তো আমরা একটা এরকম কমিটি করলাম, করে আমাদের কার্যক্রমগুলো এটার মধ্যে নিয়ে আসলাম। তো শুরুতে আমরা এটা নাম দিয়েছিলাম রংধনু মহিলা সংগঠন। আমরা তখন মহিলা না, বালিকা বলা যায়, কিন্তু যাই হোক নামটা দিয়েছিলাম এটা। তো সত্যিকার অর্থে ওই সময়কার প্রশাসন তখন অনেক উদ্বুদ্ধ হয়েছিলেন, আমাদেরকে অনেক অনুপ্রেরণা দিয়েছিলেন। আমাদের শুরুর অনুষ্ঠানে ওইখানকার ইউনো মহোদয় যিনি ছিলেন, তখন তো উনি আমাদের কাছে অনেক বড়, মানে একটা উপজেলার, কিন্তু উনি এসেছিলেন, মানে আমাদের প্রোগ্রামে উনি প্রধান অতিথি হয়ে এসেছিলেন। আর ওইখানে বিশিষ্ট যারা ছিলেন ওই সময় ওনারা এসেছিলেন, এবং আমার মনে আছে আমাদের একটা টেলিভিশন গিফট করেছিলেন, এটা দারুণ একটা সাপোর্ট। এবং আমাদের কিছু টাকাও দিয়েছিলেন আমাদের কাজটাকে আগায় নেওয়ার জন্য। কত সালের কথা এটা? এটা 88 এর দিকে হতে পারে, 85 না 86, 88, 6 না 87, 88 এরকম। তাহলে প্রায় 40 বছরের কাছাকাছি হবে। তাই হতে পারে। আমি তখন 9, 10 এ পড়ি, আমি 88 পাস করেছি, তো 87, 88 এরকম। আচ্ছা আচ্ছা। তো ওইটাতে আমরা আসলেও উদ্বুদ্ধ হয়েছিলাম। আমরা যে কয়েকজন ছিলাম, পরে দেখলাম যে আরো মেয়েরা এটার সাথে যুক্ত হয়েছে। ইভেন আমাদের যখন টিচাররা, ওনারাও এটার সাথে যুক্ত হয়েছিলেন। পরবর্তীতে ওনাদেরকে আমরা লাইন আপে রেখেছিলাম, যেমন ওনাদেরকে রিকোয়েস্ট করেছি আপনি সভাপতি একটু থাকেন, আমাদেরকে পরামর্শ দেন, এরকম করে আমাদের টিচাররাও তখন যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। এবং এটা অনেক দিন এটার কার্যক্রম চলেছিল। এখন না, আমি মেডিকেলে যাওয়ার পরে একটু স্তীমিত হয়ে গিয়েছে, কিন্তু অনেকদিন আমরা এটা দিয়ে ভালো কাজ করেছিলাম। এটা থেকে আসলে মানে কি কি আপনারা কাজ করেছেন মনে পড়ে কি? হ্যাঁ, মনে পড়ার মধ্যে যে বললাম যে আমরা বয়স্ক শিক্ষা দিয়েছিলাম, আমরা যে বাল্য বিবাহের বিরুদ্ধে কিছু ক্যাম্পেইন করেছিলাম, তারপর ওই যে সেলাই মেশিন দিয়েছিলাম, ছাগল কিনে দিয়েছিলাম, মানে আমাদের সীমিত সামর্থ্য যেটা করা যায় আর কি। আবার ওই টিভিটা দিয়েছে, টিভিটা দেখতে আসতে বলতাম সবাইকে। আচ্ছা, আসতো সবাই? হ্যাঁ, আসতো। তখন তো টিভি কম ছিল, তখন আমাদের নিজেদের বাসায় টিভি ছিল। এই যে বাবা মা, আদর্শ বাবা মা আপনি পেয়েছিলেন, তাদের কাছ থেকে মোরাল ভ্যালুস বা নীতি নৈতিকতার জায়গা কি শিখেছিলেন, যেগুলো আপনার ভবিষ্যতে খুবই কাজে দিয়েছে বা পাথেয় ছিল? হ্যাঁ, আমার বাবা মার সাপোর্ট পুরোটাই ছিল বলা যায়। আমি আমার বাবার ক্ষেত্রে যদি বলি, আমার পড়াশোনা আমার বাবা দেখেছেন। আমার এসএসসির আগ পর্যন্ত আমার মনে পড়ে না আমি কোনো প্রাইভেট টিউটরের কাছে পড়েছিলাম। ইন্টারে তাও অল্প পড়েছি, সায়েন্সের সাবজেক্টে কিছু। পুরোটাই আমার বাবা দেখাতেন। তো আগের দিনে যেটা হতো, বাবা মারা নৈতিকতার ব্যাপারে অনেক সচেতন ছিল, এখনো আছি আমরা, কিন্তু আগে আমার ধারণা আগে এটা বেশি ছিল, যে কখনো আমরা মুরব্বীদেরকে মানে অসম্মান করে কিছু করা এই ধরনের, মানে কি বলবো, গঠিত অপরাধ ছিল। তো আর হচ্ছে নর্মালি তারা ভ্যালুসগুলো আমাদের ভিতরে দেওয়ার চেষ্টা করেছিলেন আর কি। এবং সাংস্কৃতিক কাজকর্মে যেটা, এটা আমার বাবা মা দুজনেই অনেক মানে হেল্প করেছেন। আর পড়াশোনার ব্যাপারটা তো বললাম, আমি মোটামুটি ক্লাসে ফার্স্ট হতাম, কিন্তু এই ফার্স্ট হওয়াটা আমার পছন্দ ছিল না আর কি। তার চেয়ে বড় উল্টাপাল্টা জিনিসগুলোই পছন্দ ছিল। আপনি ভালো শিক্ষার্থী ছিলেন, এটা আসলে অবধারিত না, আর কোনো অপশন ছিলই না। এবং পরিবারের বড় মেয়ে ছিলেন আপনি, আমি বড় চার ছিলাম, ভাই, হ্যাঁ। 4 ভাই বোন ছিলেন আপনারা। তো বড় মেয়ে হিসেবে কি প্রত্যাশার চাপ বেশি ছিল? হ্যাঁ, সেটা বলা যায়, চাপটা একটু বেশি চাপ ছিল। বেশি ছিল। যেমন আমি যে ডাক্তারি পড়েছি, আমার মার বিয়ে হয়েছে অল্প বয়সে। আচ্ছা। আমার নানা ছিলেন রেভিনিউ অফিসার। তো আমার মায়ের দাদা যখন মানে মারা যাচ্ছিলেন, এই টাইপের একটা হয় না, অসুস্থ, তখন সে নাতি জামাই দেখে যাবে। এই জন্য আমার মার বিয়ে হয়েছে 6-এ, ক্লাস 6-এ। আচ্ছা আচ্ছা। কিন্তু উনি শ্বশুরবাড়ি এসেছিলেন এসএসসির সময়। তো মায়ের খুব ইচ্ছা ছিল উনি ডাক্তার হবেন, তো এই ইচ্ছাটা ওনার পূরণ হয়নি, উনি টিচার হয়েছেন। তো এটা একটু যে কোনো ভাবে হোক আমার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বড় মেয়ে হিসেবে, যে আমি একটু ডাক্তার হতে চেয়েছিলাম। আর আমার বাবাও চেয়েছিলেন আমি ডাক্তার হই। তো এই দুজনের স্বপ্ন পূরণ করতে গিয়ে সন্তান সেটা পূরণ করেছে, তার মানে একটু চাপ ছিল। করেনি। এবং ক্লাসে যে ফার্স্ট হওয়ার ব্যাপারটা বললাম, ওটার ব্যাপারে একটু চাপ ছিলই বলা যায়। যে বাবা মা চাইতেন যে টপ করি, যেহেতু আমি রেজাল্ট একটু ভালো করছিলাম, তো তারা সেটা ছিল আর কি। আচ্ছা, আপনি যে স্কুলে পড়াশোনা করেছেন প্রাথমিক, সেখানে কিন্তু আপনার মাও শিক্ষক ছিলেন। মায়ের ক্লাস তাহলে নিশ্চয়ই পেয়েছেন বা করা হয়েছে, মানে সেই অনুভূতিটা কেমন ছিল, যেই মানুষটার সঙ্গে স্কুল ছুটির পরে বাসায় একসঙ্গে ফেরা হবে,
বা সকালে আচ্ছা, একসঙ্গে আসা হয়েছে, তাকেই ক্লাসে দেখছেন, মানে নিজের মা তার আচ্ছা, আপনার শিক্ষক। এটা একটু ইন্টারেস্টিং। আমার মাকে আমরা তখন আপাই ডাকতাম স্কুলে। মানে আমার মমতাজ হক আমার মার নাম। তো সবাই মমতাজ আপা, আমাদেরও ডাকতে হতো মমতাজ আপা। আমাদের এখানে সিস্টেমটা ম্যাডাম বা মিস বলার ইয়ে ছিল তো না, আপাই মমতাজ বলা আম্মু হতো। বলে ডাকতে পারতেন। মমতাজ আম্মু বলে ডাকা যেত, কিন্তু আমরা মমতাজ আপাই ডাকতাম। এবং আমার মা খুব কড়া টিচার ছিলেন। আচ্ছা, আমার আচ্ছা। বাবা খুবই নরম স্বভাবের, আমার মা অভিভাবক হিসেবেও কড়া ছিলেন এবং এটা আমাদের হেল্প করেছে পরবর্তীতে। নিঃসন্দেহে। এবং টিচার হিসেবেও করা ছিলেন। মানে হয় না যে এরকম ছাড় পাচ্ছে, ছাড় পাওয়ার অপশন ছিল না। ক্লাসে কখনো মার খেতে হয়েছে? মার মায়ের খেতে হয়েছে এবং সেটাই মারটা মার কাছ থেকে গেছে, অন্য টিচারের কাছ থেকে না। মানে আচ্ছা। দুষ্টামি করলে দেখা যেত মাই ইয়ে করতো, কখনো ইচ্ছে খুব বেশি হয়নি না। যে মায়ের কোলে উঠে যাই? স্কুলে না, ইচ্ছে হয়নি এবং এই অপশন ছিল না। করা ছিলেন। আমি কিন্তু দারুণ। জেরিন এমন সুযোগ পেলে মায়ের কোলে উঠে যেতাম। আমি তো অনেক ছোট স্বাভাবিকভাবে। তবে আমার মায়ের সময় টিফিন ব্রেকে মায়ের সাথেই খেতাম। আচ্ছা, আচ্ছা। আমরা 4 ভাই বোন ছিলাম, 4 ভাই বোনের এজ গ্যাপটা 4 জন মিলে 6 বছর, মানে কাছাকাছি। আচ্ছা, আচ্ছা। তো দেখা যেত তো আমরা বেশিরভাগ সময় 2-3 জনই বোধহয় স্কুলে একই সাথে ছিলাম। মা সকালবেলা আমাদের একসাথে নিয়ে যেতেন। দুপুরের খাবারটা, উনি অনেক পরিশ্রমী ছিলেন, এখনো অনেক পরিশ্রমী আছেন আমার মা। তো দুপুরের খাবার সাথে নিয়ে যেতেন। আমরা টিফিন ব্রেকে সবাই যেমন টিফিন কিনে খেত, আমাদের এই সুযোগটা ছিল না, এই জন্য মন খারাপও হতো মাঝে মাঝে যে মার রুমে গিয়ে আমরা সবাই একসাথে দুপুরের খাবার খেতাম। খাবার খেতে হচ্ছে। বাকি ভাই বোনদের কথা একটু শুনি, যেহেতু আমার- বড়, সবার বড় ছিলেন, জি, আমি শাসন করতেন কিনা না, নাকি আমি মায়ের শাসন মতো ভূমিকা করতাম পালন না। করতে হতো? আমি একটু ছোটবেলা থেকে একটু বোধহয় নরম স্বভাবের ছিলাম এবং আচ্ছা। শাসনের ব্যাপারটা একটু কম ছিল। ইভেন আমি আমার বাচ্চাদেরকে ওইভাবে শাসন করি না বা করতে পারি না। তো আমার পরের ভাইটা, ও হচ্ছে আমার বাবা যে কলেজের প্রিন্সিপাল ছিলেন, এটা বাউফল আদর্শ, না সরি, বাউফল বিশ্ববিদ্যালয় কলেজ, এটা না, বাউফল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ। তো ওখানে আমার পরের ভাইটা ম্যাথমেটিক্সের প্রফেসর। আর তার পরের বোন হচ্ছে, ও ফিজিক্সে মাস্টার্স করে প্রাইম ব্যাংকে চাকরি করতো। ও নিজের ইচ্ছে এটা ছেড়ে দিয়েছে, এখন হাউজে, আর হাজব্যান্ড প্রাইম ব্যাংকে আছে। আর ছোট ভাই ও হচ্ছে বিজনেস করে, ও মাস্টার্স করে বিজনেস করে, ইম্পোর্টার হিসেবে আছে। বাউফলের মেয়ে, পড়াশোনাটা বাউফলেই করেছে, শুরু। মানে বরিশালে। হ্যাঁ, না, বাউফলই শুরু করেছে। বাউফলে আমার শুরু কলেজ, হয়েছে। স্কুল বাউফল থেকে, স্কুল কলেজ সেখানে শেষ করলেন কলেজ এবং মানে বরিশাল। নিজের যে বিভাগ সেখানেই পরবর্তীতে এমবিবিএসটা কমপ্লিট করলেন। কেমন ছিল আসলে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পড়ার অধ্যায়টা? আমি এসএসসি পাশ করার পরে বরিশাল চলে আসি। বরিশাল মহিলা কলেজ থেকে আমি ইন্টার পাশ করি এসএসসি। এরপরে বরিশাল শেরেবাংলা। অর্থাৎ আমার হচ্ছে, আমাদের সময় এমবিবিএস পাশ করতে একটু বেশি সময় লাগতো, 7 আচ্ছা, বছরের 7 মতো বছর, লেগেছিল। হ্যাঁ হ্যাঁ, তখন 7 তো বছর। 7, আমি যদি ইন্টার ধরি 9, প্রায় 9, এবং ইন্টার্নি সহ 10 বছরের মতো বরিশাল ছিলাম। আচ্ছা, অর্থাৎ আমার ম্যাক্সিমাম সময়টাই বরিশাল কেটেছে। বরিশালে কেটেছে। এবং অন্য সবার মতো আমার ওইটা স্কুল কলেজটাই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময় বলে মনে হয়। ওই সময় অবশ্য মনে হয় নাই, পরবর্তীতে মনে হয়। যখন এখন বড় এই যে হয়ে আমাদের যাই, যেমন মনে হচ্ছে। হ্যাঁ, তখন মনে হয় যে হ্যাঁ, ওইটাই বেস্ট সময় ছিল। মানে এই যে 7 বছর পড়াশোনা, মানে আমরা সবাই জানি Medical এমবিবিএস college-এ। পড়াটা আসলে কতটুকু প্রেসারে, রাত দিন সব সময় পড়তে হচ্ছে, ইভেন প্রতিদিন ক্লাসে এই রুম থেকে ওই রুম দৌড়াদৌড়ি করতে হয়। মানে এই যে পড়ার চাপটা, তখন তো পরিবারের সবাই মনে হয় ছিল না। হ্যাঁ, তারা বাউফল থাকতেন, বাউফল আমি থাকতে, hostel-এ আপনি থাকতাম। হোস্টেলে ছিলেন। এই যে সবাইকে ছেড়ে একা হোস্টেলে থাকা, পড়ার পুরো চাপ, এই জিনিসটা আসলে কিভাবে সামলেছে? আচ্ছা, তো হোস্টেল লাইফ যদি শুরু করি, আমার ইন্টারি হোস্টেল থেকে শুরু। আচ্ছা। যে বরিশাল সরকারি মহিলা কলেজ, যেটা, ওখানে হোস্টেলে ছিলাম। আমি সেই স্মৃতিটা যদি বলতে হ্যাঁ, চাই, হ্যাঁ, please। আমরা একটু বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড ছিলাম বোধহয় ছোটবেলা থেকে। আমার বাবা যখন আমাকে হোস্টেলে দিয়ে চলে যাচ্ছিলেন, এই মুহূর্তটা আমি জীবনেও ভুলবো না। উনিও সমানে কাঁদছেন, আমিও কাঁদছি। মানে খুব টাফ সময় ছিল ওই সময়টা, সবার জন্যই, যারা হোস্টেলে থাকে সবার জন্যই নিশ্চয়ই এরকম হয়। তারপরে আস্তে আস্তে বন্ধুদের সাথে মিলে মানে চললো আর কি। এই যে ম্যাম, আপনি পরবর্তীতে এমবিবিএস পড়লেন, এর আগের যে ধাপগুলো, যেমন এসএসসি, ইন্টারমিডিয়েট, এখানে তো আসলে খুব ভালো রেজাল্ট করতে হয়। বা এই যে জার্নিটা মেডিকেলে টেকা, এগুলো আসলে কেমন চ্যালেঞ্জিং ছিল আপনার জন্য? এবং আমার মনে হয় কঠিন কিছু ছিল না। সেটাই ভাবছিলাম, কিন্তু সবার জানা হ্যাঁ, দরকার আসলে। একটু ভালো রেজাল্ট একটু করতে হয়। আমি এইচএসসি বা এর আগে 5 এটা আমি তখন তো আমার division system জেলাতে ছিল। ফার্স্ট হয়েছিলাম। বাহ, জেলাতে মানে তখন ট্যালেন্ট পুল বলতে একটা কথা ছিল, যে হ্যাঁ, ট্যালেন্ট হ্যাঁ। পুলে ফার্স্ট হয়, এই ধরনের ব্যাপার 5 এর ভিত্তিতে। ম্যাট্রিক ইন্টারমিডিয়েট আমার স্কলারশিপ ছিল।
তো অ্যাডমিশন জার্নিটা আসলে তো একটু কঠিনই, একটু পড়াশোনা করতে হয় অন্য সময়ের চেয়ে। আমার কাছে যেটা মনে হয়েছে, স্কুল কলেজে ভালো রেজাল্ট করার জন্য যতটুকু দরকার তার চেয়ে বরং অ্যাডমিশন টাইমটা কয়েক গুণ বেশি পড়তে হয়। তা আমি, যদি আমাকে একটু পরামর্শ দিতে বলেন স্টুডেন্টদের, আমি বলবো এই সময়টা যেন তারা ঠিকভাবে কাজে হাতে লাগে। সময় তো থাকে কম, 3 থেকে 4 মাস, 4 মাসের মতো। ওই সময়টা একদম, যদি যে কোনো একটা স্টুডেন্ট যদি আগের রেজাল্টটা যদি তার ভালো থাকে, একটু তো লাগিয়ে দুইটা, এখন যেমন 2টা GPA 5 লাগে, আমাদের সময় বোধহয় 2টা ফার্স্ট ডিভিশন লাগতো সম্ভবত, অথবা 2টা স্টার মার্কস, এরকম কিছু একটা লাগতো। তো সেই যোগ্যতাটা যদি থাকে যাদের, তারা যদি পরবর্তী 3-4 মাস কাজে লাগায়, সেটা মেডিকেল হোক বা বুয়েট হোক বা ইউনিভার্সিটির ভালো সাবজেক্ট হোক, কোথাও না কোথাও টিকে যাবে। এবং ভালো স্টুডেন্টরাও যদি এই সময়টা ঠিকমতো কাজে না লাগায়, ওরাও পরে আফসোস করে, একদম দেখেছি আমি। ক্রুশাল একটা টাইম, মানে ফুললি খুবই crucial। কাজে সেটা যারা মেডিকেলে লাগানো ভর্তি উচিত। হতে যায় বা পড়তে যায়, তাদেরকে আসলে আপনি যদি বলেন আপনার জায়গার অভিজ্ঞতা থেকে, যদিও অনেকটা সময় পরিবর্তন হয়েছে, অনেক কিছু প্রশ্নপত্রের প্যাটার্ন, পড়াশোনার মধ্যে অনেক পরিবর্তন এসেছে, কিন্তু বেসিক জায়গাটা তো আসলে একই আছে, তাই না? হ্যাঁ, তো কোন বিষয়গুলো আসলে ফোকাস করা উচিত যারা মেডিকেলে পড়তে চায়, বা তাদের যে হ্যাঁ, মেডিকেলে যারা পড়তে চায় তাদের বায়োলজিটা অবশ্যই ফোকাস করা উচিত। পাশাপাশি কেমিস্ট্রিটাও আসলে দরকার হয় তাদের, ফিজিক্স, কেমিস্ট্রি, সেগুলো মানে বেসিক ধারণা যারা ইন্টার থেকে করে আসে বা SSC ইন্টার, ওগুলোর মধ্যে হয়ে যায়, কিন্তু বায়োলজিটার উপর একটু তার বেশ ভালো ধারণা থাকতে হয়। বেসিকটা বেশি স্ট্রং এবং হতে হয়। আজকাল আমি একটু আশার কথা বলবো, আমাদের সময় সাবজেক্টগুলো যেরকম ছিল, যেমন আমরা ইন্টারে যেটা পড়েছি, আমি যখন মেডিকেলে আসলাম পুরাই ডিফারেন্ট। আচ্ছা। আর এখন আমার মেয়ে মেডিকেলে পড়ে ফাইনাল ইয়ারে, ওদের অ্যাডমিশন টেস্টের সময় আমি দেখেছি যে ওদের SSC থেকেই ওগুলো ইনক্লুড করা হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, তো এটা ওদের কাজে লাগার কথা। দারুণ চেঞ্জটা ভালো হয়েছে, পজিটিভ চেঞ্জ। ভালো, মানে এই ধরনের চেঞ্জই আমরা আসলে আমাদের আশা শিক্ষা করি। বা পাঠ্যপুস্তকে চাই। পরবর্তীতে আপনি বরিশাল মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করলেন, পাশ করেছি। তারপর তো ইন্টার্ন হলো। পরবর্তী আপনি তো BCS মনে হয় একটু পরে পরে দিয়েছিলেন, করেছি, তার হ্যাঁ। আগে সরাসরি চাকরিতে ঢুকে যান। হ্যাঁ, বিসিএস একটু পরে দিয়েছিলাম, সেটাও আসলে একটা গল্প। আমার বিয়ে হয়েছে 4th ইয়ার ফাইনাল দিলাম যখন। আচ্ছা আচ্ছা, তো আমি যখন ইন্টার্নি করি, তখন ইন্টার্নির পরপরই আমার প্রথম বাচ্চাটা হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তখন আমি ডিসিশন নিয়েছিলাম 2 দিকে যাব না, মানে সংসার প্লাস চাকরি, 2 নৌকায় পা দিব না, এরকম একটা ব্যাপার, যে কিছুদিন মানে হোললি সংসার করব। সোলি আমি কিন্তু সংসারই করেছি। আচ্ছা। আমি হচ্ছে ওই আমার 2 বাচ্চার আমার 3 বাচ্চা, প্রথম 2 বাচ্চার গ্যাপ হচ্ছে 1 বছর 5 মাস। ওই সময়টা আমি আসলে চাকরি করি নাই বলাও ঠিক না, আমি পার্ট টাইম একটা জব করতাম 2 ঘন্টার CMH-এ। আচ্ছা আচ্ছা। মানে আমি ইন্টার্নির পরপরই যশোর চলে গিয়েছিলাম আমার হাজবেন্ডের সাথে, আমার হাজবেন্ড আর্মি অফিসে। তো ওর সাথে যশোর গিয়েছিলাম। তো যশোরে মোস্ট প্রবলি ওই সময় তাদের ডাক্তার সংকট ছিল, মানে আর্মিতে যে ডাক্তার নেয় সংকট ছিল। ওনারা আমাকে একটু রিকোয়েস্ট করেছিলেন, আমি না, আমার মতো এরকম 3-4 জন ভাবি যারা ছিল, আর্মির ওয়াইফদেরকে আপনারা জানেন যে ভাবি বলে, তো ভাবে আমাদেরকে একটু সাপোর্ট দিলে ওনাদের জন্য হেল্প হয়। তো ওনারা 2 ঘন্টার জন্য আমাদের মানে আমরা ওনাদের এখানে চাকরি করতাম। CWC একটা ইউনিট আছে, যেখানে হচ্ছে আদার র্যাঙ্কসের বাচ্চা এবং ওয়াইফরা সার্ভিস নিয়ে থাকে, মেডিকেল সার্ভিস। আচ্ছা আচ্ছা। ওখানে আমি 2 ঘন্টা চাকরি করতাম প্রতিদিন? প্রতিদিন। হ্যাঁ, ওনারাই আমার বাসা থেকে কাছে ছিল, একদমই কাছে। হ্যাঁ, আমি যেহেতু ক্যান্টনমেন্টে কোয়ার্টারে যেতে থাকতাম। ছিলেন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এটাকে চাকরি না করাও বলা যায়, 2 ঘন্টা চাকরি, বাচ্চাকে ঘুম পাড়িয়ে রেখে আবার আসা যেত। তা আমি মেইনলি চাকরি শুরু করেছিলাম 2003-এ। 3 থেকে 5 আমি পুলিশ হাসপাতালে ছিলাম, রাজারবাগ পুলিশ হাসপাতালে একটা প্রজেক্টের আন্ডারে তখন ঢুকেছিলাম। ওটা ফার্স্ট প্রজেক্ট ছিল, রেভিনিউর প্রজেক্ট। ওটা এখন পুরাই রেভিনিউতে চলে গিয়েছে। তো ওইটাতে তখন আমার প্ল্যান ছিল ওখানেই চাকরি করব। তখন ঢাকায়ও চলে এলেন আপনারা? হ্যাঁ, যশোর by this time থেকে আমরা ঢাকা চলে এসেছি। আমরা 2003-04-এর দিকে ঢাকা চলে এসেছি, না 3-এই ঢাকা চলে এসেছি। তো তখন আমার প্ল্যান ছিল যে ঢাকায় তো থাকবো সব সময়, ওকে এখানেই চাকরি করব, এরকম চিন্তা ভাবনা। তো এই চিন্তা থেকে পরে একটু সরে আসতে হলো, কারণ আপনারা জানেন আর্মিতে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পোস্টিং হয়। হ্যাঁ হ্যাঁ। তো 2.5 বছর, ম্যাক্সিমাম 3 বছর। অন্য সব সার্ভিসের মতো এক জায়গায় অনেকদিন থাকা যায় না। তো তখন আমার হাজবেন্ডের যখন পোস্টিং হবে, তখন আমি চিন্তা করলাম, আচ্ছা তাহলে ব্যাপারটা কেমন হলো, আমি ফ্যামিলি ওরিয়েন্টেড থাকতে চেয়েছি, সব করতে চেয়ে, তাহলে ওর পোস্টিং হলো আরেক জায়গায় যাবে আর আমি থাকবো ঢাকা। অথবা ওখানে 4টাই কেন্দ্র ছিল শুধু, ঢাকা, রাজশাহী,
ডিভিশনাল শহরে, তার মানে আমার যাওয়া সম্ভব হয় না, এই জন্য বিসিএসটা পরে দিয়েছি। মানে আচ্ছা। বিসিএস আমার ব্যাচমেট যারা ওরা হচ্ছে 21 বিসিএস, আমি কিন্তু 24 বিসিএস, 24, হ্যাঁ, এই জন্য বিসিএসটা পরে দেওয়া। আর বিসিএসটা হচ্ছে যে দিতে দিতে একটা লেন্দি সময়, এখনো লেন্দি সময়, আপনি জানেন হয়তো প্রিলিড পরে অনেক দিন অনেক সময় সময় লেগে লেগে যায়। তো আমি 5-এ জয়েন করেছি, 2005 বিসিএস জয়েন করেছি। আপনি এই যে নিপসম থেকে MPH করেছিলাম এপিডেমিওলজিতে। এপিডেমিওলজিতে, জি। এই সিদ্ধান্ত আসলে কেন নিলেন যে নিপসমকেই বেছে নেবেন? ও আচ্ছা, নিপসম এটা তো BCS এর আগের কথা। না না না, বিসিএস এর পরে, পরবর্তীতে হ্যাঁ। আমার ওই যে বললাম না আমি সংসার করতে চেয়েছিলাম, আচ্ছা। তো পাশাপাশি যে চাকরি করতাম। তো আমার নিপসমকে আসার পিছনের গল্পটা বলি। আমি পোস্ট গ্রাজুয়েশন আরো পরে করতে চেয়েছিলাম। আচ্ছা। আমি চেয়েছিলাম বাচ্চাগুলো আরেকটু বড় হোক, ধীরে সুস্থে করব। তো ওই মুহূর্তে, এটা 2009-10-এর কথা, আমার পোস্টিং ছিল এয়ারপোর্টে, ঢাকা এয়ারপোর্টে। আচ্ছা। তো আমার এক টিচার নিপসমের আছেন, এখন ছিলেন, রিটায়ার করেছেন। তো উনি বললেন, নাসরিন আপনি করছেন না কেন, পোস্ট গ্রাজুয়েশন করছেন না কেন? আমি, স্যার সময় লাগবে তো, এফসিপিএস লম্বা সময়, একটু রেস্ট নিয়ে করি, তার মধ্যে 2টা পার্ট, দুইটা বাচ্চা, একটু ধীরে সুস্থে করি, 2টা পার্ট, এবং আমারও 2টা বাচ্চা। তো তারপরে উনি বললেন তাহলে এমপিএস করেন। তো আমি স্যারকে একটু বিনয়ের সাথেই বললাম, স্যার এমপিএস, আমাদের সময় আসলে এমপিএস এর ভ্যালুটা কম ছিল, লোকজন খুব একটা পাত্তা দিত না পাবলিক হেলথ সাইডটা। স্যার এটা করলে তো ক্লিনিক্যাল সাইডে না গেলে সবাই একটু কেমন মনে করবে না, যে মানে কেমন টাইপের যেন জ্ঞান গরিমা কম, এই টাইপের লোকজন আসে। স্যার বললেন, না করেন, আমি প্রফেসর হই নাই। আমি তো স্যার তখন ডিপ্লোমা করেছিলেন, ওনাদের সময় মাস্টার ছিল না, ডিপ্লোমা ছিল। তো ডিপ্লোমা করে কি আমি প্রফেসর হইনি, আপনি করেন, আপনার যদি খুব বেশি আগ্রহ থাকে পরে ক্লিনিক্যালে যাওয়ার, গেলেন, এখন একটা করে রাখেন, না হলে আপনি যে প্রবলেমে পড়বেন, উনি আমাকে যেটা বললেন সেটা হচ্ছে আপনার জুনিয়ররা উপরে উঠে যাবে, হ্যাঁ, আপনি এটা জুনিয়র আসলে থেকে হয়। যাবেন, আপনাকে নাইট ডিউটি, ইভিনিং ডিউটি এগুলো করতে হবে, যখন উপজেলায় যাবেন তখন আপনার খারাপ লাগবে। জিনিসটা আমার ভালো লাগছে, কথাটা আমার খুবই ভালো লাগছে। এবং এর কয়েকদিনই পরে যখন সার্কুলার দিল, আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করলে, এবং নিপসামের টপ মোস্ট সাবজেক্ট 1 নম্বরই হচ্ছে এপিডেমিওলজি, এবং যেটা বর্তমানে খুবই দরকার। মানে ওই সময় নিপসামে এখন হচ্ছে 9টা ডিসিপ্লিন আমরা ডিগ্রি দিয়ে থাকি, আর একটা এমপিএস, সবই মানে এপিডেমিওলজির দিকে আগ্রহী। তো আমি যখন ওইটা টিকলাম, ভর্তি হওয়ার পরে স্যারের সাথে আমি দেখা করছি, স্যার আপনার এখানে আসছি। তো নিপসমে আসার, আর আপনি বলে নিপসম কেন, তখন আসলে নিপসমই ছিল একমাত্র এমপিএইচ করার জন্য একমাত্র ছিল। এখনো আপনি যদি গভর্নমেন্ট সার্ভিসে যেতে চান, বাইরের যেমন ব্র্যাক আছে, এনএসইউ আছে, এটা মানে করা হয় না আর কি, রিকগনাইজড না, আমাদের বিএমডিসি রিকগনাইজ না। তবে নিপসমের পাশাপাশি এখন ঢাকা মেডিকেল আর সলিমুল্লাহ মেডিকেলেরও 5টা করে সিট আছে, কিন্তু আমাদের সময় নিপসমে ছিল, এবং এটাই মানে বাংলাদেশের সবচেয়ে বেশি এখনো যদি কেউ চান্স পায়, নিপসমে চান্স পেতে হয়, তো সেক্ষেত্রে সে নিপসমে পড়ে বলে আমার ধারণা। কোথায় প্রথম আপনার পোস্টিং হয়েছিল, মানে সেই জার্নিগুলো কেমন ছিল? আচ্ছা, বিসিএস এ আমাদের সময় যে সিস্টেম ছিল, নিজের এলাকায় ফার্স্ট পোস্টিং হয়, সিস্টেমটা ছিল এরকম, এখনো মোস্ট প্রবাবলি এরকম, যদি না পারে সেক্ষেত্রে হয়তো অন্য জায়গাতে। আমার জন্য এটা খুশির ব্যাপার ছিল বলা যায়, কারণ আমার ফার্স্ট পোস্টিং ছিল আমার দাদা বাড়ির, আমাদের সময় দরজা বলতো, মানে দাদা বাড়ির সামনে। আচ্ছা। তো আমি অনেক বছর পরে, দাদা বাড়িতে আমাদের থাকা হয় নাই, ওটার নাম ছিল বগা ইউনিয়ন সাব সেন্টার। আচ্ছা। তো একটু থাকে না এলাকায়, একটু কিছু বাড়ি পরিচিত থাকে না, মোটামুটি আমাদের বাড়িটা এরকম মোটামুটি একটু পরিচিতই ছিল বিভিন্ন কারণে। তো আমি যখন ওইখানে চাকরি নিয়ে গেলাম, দেখলাম যে পুরা এলাকার লোক এত খুশি, শোরগোল পড়ে গেল। হ্যাঁ, এবং তাদেরও হচ্ছে আবার এক্সপেকটেশন অনেক বেশি, যে আমাদের বাড়ির একটা মেয়ে এসছে, আমাদের এলাকার মেয়ে এসছে। তো এই কারণে আমি আমার চেষ্টা করেছি সর্বোচ্চ সার্ভিস দেওয়ার ওখানে, সবাই খুশি ছিলেন, এবং ইভেন এখনো ওখানকার লোকজন আমার সাথে যোগাযোগ করেন, আমার ভালো লেগেছিল। এটা নিঃসন্দেহে বড় একটা পাওয়া। হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে এটা না, পোস্টিং না হলে দাদাবাড়ি আমার আসলে যাওয়া হতো না, বরং ওই এলাকার, শুধু বাড়ি না, পুরো এলাকার লোকদেরকে তো আমাদের সার্ভিস দিতে হয়েছে। ওখানে একজন মেডিকেল অফিসার থাকে, একজন মেডিকেল অফিসার, একজন এসএসসিএমও থাকে, একজন ফার্মাসিস্ট, একজন পিয়ন, এটা নিয়ে একটা সাব সেন্টার চলে। তো আমার ভালো লেগেছিল, এবং আমার মনে হয় আপনার এলাকার মানুষ অনেক বেশি অনেক খুশি হয়েছিলেন। হ্যাঁ, ওনারা অনেক খুশি হয়েছিলেন। পরবর্তীতে সেখান থেকে পরবর্তীতে ওখান থেকে আমাদের ওই যে বাউফল উপজেলা হেলথ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, এটা গভর্নমেন্ট অর্ডারই। আমি বোধহয় এখানে 1 বছর 2 মাস ছিলাম, সেই বাউফল যেখানে যে সাব সেন্টারে, তারপরে সেই বাউফলে গেলাম আমার এলাকায়। হ্যাঁ, এবং এই যে নিয়ম বললাম, নিজের এলাকায় যেতে হয়।
ওখানে আমি বেশি দিন ছিলাম না, ওখানে বোধহয় 7-8 মাসের মতো ছিলাম। তারপরে ওখান থেকে আমাদের জেলায় নিয়ে যাওয়া হয়, ওই যে ব্যাচ ধরে ধরেই নিয়ে যাওয়া হয়, তখন সিস্টেম এরকম ছিল। আমি ওই যে পটুয়াখালী সদর হাসপাতাল, 250 বেডের সদর হাসপাতাল, ওখানে ছিলাম। আচ্ছা। এবং 3টা জায়গায় বলবো, আমি যদি আমাদের সরকারি স্বাস্থ্য সার্ভিসের কথা বলতে চাই, প্রচুর রোগী আসে। হ্যাঁ। এবং এখানের একজন ডাক্তার যদি চায়, যদি সে ইন্টারেস্টেড হয়, তার দেওয়ার অনেক জায়গা কিছু অনেক সার্ভিস বেশি। দেওয়ার অনেক কিছু scope লিমিটেশন রয়েছে। আছে, কিছু প্রবলেম আছে, যেমন সাব সেন্টারে একটা চেয়ার থাকে, একটা টেবিল থাকে। যদি কেউ ফ্যামিলি নিয়ে যেতে চায়, সেরকম অবস্থা থাকে না আসলে। যেমন আমি আমার ফ্যামিলি নিয়ে যাইনি, তো এটা থাকে না, নেওয়ার মতো না। আরও কিছু লিমিটেশন আছে, যেমন নিরাপত্তার কিছু অভাব থাকে, বা রিসোর্সের অভাব থাকে, বিভিন্ন থাকে। থাকার পরেও আমার কাছে যেটা মনে হয়, একজন ডাক্তার যদি চায়, সে যদি আন্তরিকভাবে চায় মানুষের সেবা দিবে, মানুষের সাথে মিশে যাবে, এটা সম্ভব। এবং মানুষ অনেক, আমরা যেটা চাই, আমরা তো দোয়া চাই, মানুষ অনেক দোয়া করে। আমি নিজে দেখেছি, অনেক দোয়া করে এবং অনেক কৃতজ্ঞ থাকে। তো এবং আমরা যেমন এটাই ডক্টর মনে হয়- পেশেন্ট রিলেশনশিপের যে ইয়েটা আজকাল দেখি না, মাঝে মাঝে আমার কেন যেন মনে হয় এটার দুই পক্ষেরই ভূমিকা আছে, পেশেন্টেরও ভূমিকা আছে। পেশেন্ট পার্টিরা এসে ডাক্তারদের মারধর করে, এটাও যেমন উচিত না। আবার ডাক্তাররাও যদি আন্তরিকভাবে সেবা দেয়, তারা যদি পার্মানেন্টলি ওখানে থাকে এবং থাকার ব্যবস্থাটা যদি তাদের করে দেয়, গভর্নমেন্ট থেকে দেওয়া হয়, তাহলে আমার ধারণা স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন সম্ভব। ডাক্তাররা আসলে থাকতে চায় না কেন, কি মনে হয় আপনার? হ্যাঁ, এটা একটা সুযোগ খুবই সুবিধার কি প্রচলিত একটা অভাব প্রশ্ন, রয়েছে? ডাক্তাররা কেন গ্রামে থাকতে চায় না। এটার ডাক্তারদের, যে ডাক্তার, আমার ডাক্তারদের দিক থেকেও যেমন ইয়ে আছে, আমি যেটা বললাম যে আমরা চাইলে পারি, কিন্তু ডাক্তারদের থাকার ব্যবস্থাটাও করে দেওয়া জরুরি। যেমন আমাদের উপজেলাও কিন্তু যে বাসাটা ছিল কোয়ার্টার, থাকার মতন, আমি আমার বাবার বাসায় থাকতাম। তার মানে যে আমার বাবার বাসা ছিল দেখে আমি আমার বাবার বাসায় ছিলাম না, অন্য জায়গা থেকে একটা ছেলে বা মেয়ে গিয়ে যখন থাকবে, এটা তো সম্ভব না। তো সরকার যদি আবাসনটা ঠিক মতো দিতে পারে, এবং হচ্ছে নিরাপত্তাটা, আজকাল এটা খুব বেড়েছে। আজকাল কিছু হলে মানে আপনারা হামলার দেখেছেন যে হয়তো, একটা সবাই aggressive ডাক্তার আচরণ বাদে করছে সবাই মানুষ। ডাক্তার। মানে আমাদের সমাজে এখন যেটা দেখি, ডাক্তাররাই শুধু ডাক্তার না, এর বাদে সবাই ডাক্তার। সবাই ডাক্তার। সাংবাদিকরা খুব বড় ডাক্তার, আপনারা সাংবাদিক যেহেতু, আদারওয়াইজ নেই না। মানে কোনো কিছু হলেই কি ডাক্তারের ভুল চিকিৎসায় রোগী মারা গিয়েছে, ভুল চিকিৎসাটা ধরছে সাংবাদিক। কেমন সাংঘর্ষিক একটা ব্যাপার না? ডাক্তারের ভুল চিকিৎসা হলে ডাক্তারই ধরতে পারে, বা অন্য একজন ডাক্তার, সাংবাদিক বলতে পারে না যে ডাক্তারের ভুল চিকিৎসায় রোগী মারা গিয়েছে। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছি, সব ধরনের সাপোর্ট যদি ডাক্তারকে দেওয়া হয়, যেমন আবাসনের সুবিধা, নিরাপত্তার সুবিধা, এলাকার সবার সাপোর্ট, প্রশাসনের সাপোর্ট, সাংবাদিকদের সাপোর্ট, জনগণের সাপোর্ট, এটা যদি দেয়া হয়, এবং আমাদের তো রিসোর্স লিমিটেড, জানেন, ছোট দেশ, জি। সামর্থ্য কম। তো অনেক সময় দেখা যায় যে হাসপাতালে ওষুধ নাই, আমি ডাক্তারের সাইডটা পরে আসতেছি, অন্যটা বলতেছি, ওষুধ নাই, রোগীরা এসে বলছে ডাক্তার সাহেব ওষুধ দিচ্ছে না, এই ওষুধ হচ্ছে বিক্রি করে দিচ্ছে। এটা কিন্তু ভুল ধারণা। ঔষধ আসলে, আমার নিজের মনে আছে, আমরা তখন এরকমই লিখতাম, টিসি ডিসি বিসি, আমরা যখন নিয়ে লিখতাম, তার কারণ হচ্ছে একজন ডাক্তার 100-র উপরে রোগী দেখছে। আমি যখন পটুয়াখালীতে ছিলাম, 100 কি, আমার মনে আছে আমি 200-র উপরেও রোগী দেখেছি। আমার বাচ্চাটা পাশের রুমে থাকতো, আমি ইভেন অনেক সময় বাচ্চাটা কোলে নিয়ে এরকম লিখতাম। তখন কিন্তু সুযোগ থাকে না যে সবাইকে 10 মিনিট করে সময় দিয়ে একদম খুব ভালো করে ইয়ে করার, মানে দেখার। তো আমাদেরকে শুনে মোটামুটি খুব দ্রুত ডিসিশন নিতে হয় যে এর কি ডিজিজ, ওই অনুযায়ী লিখতে হয়। তো এবং সেই ওষুধটা আমরা 3 দিনের বেশি দিতে পারতাম না। আচ্ছা। এখন রোগী যদি মনে করে, সেটার কারণ আছে, 3 দিনের বেশি যে আমি যদি সবাইকে 1 মাসে দিয়ে দিই, তাহলে তো সবাইকে দিতে পারি না। আমার Limited resource. হ্যাঁ, আমার 15 জনকে দিলাম, বাকি 25 জন ফেরত গেল, ঠিক আছে? অথবা আমি 50 জনকে দিলাম, বাকি 100 জন ফেরত গেল, সেটা তো আমরা করি না। তো এইটা পেশেন্ট পার্টি বুঝতে চাইতো না, বা এখনো চায় না, এখন একই সেম সিস্টেমই আছে, আমি জুনিয়রদের কাছ থেকে যেটা শুনি। তো তখন বলতো যে না, 3 দিন কেন, আমার পুরোটা কেন দেওয়া হয়নি। এরকম বিভিন্ন ধরনের প্রবলেম হয়, যেটা আমাদের লিমিটেড রিসোর্সের কারণে। তো আমি বলছি যে এগুলো যদি সমন্বয় করা যায়, এবং রোগী যদি ডাক্তারকে তার আপন মনে করে, তাহলে আমার মনে হয় স্বাস্থ্য ব্যবস্থা, আমরা বিদেশ করি, বিদেশের চেয়ে খারাপ হবে না। আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ভালো। আমাদের যে কমিউনিটি ক্লিনিক আছে, আমাদের ইউনিয়ন সাব সেন্টার ছোট হলেও আছে, আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স আছে, আমাদের মানে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু ভালো কম্পারেটিভলি অনেক দেশের দুই তুলনায়। পক্ষ, মানে ডক্টর এবং আর আমি patient- ডাক্তারদের পক্ষ থেকে যেটা বললাম, যে আমাদের ডাক্তারদেরও আরেকটু সহনশীল হতে হবে এবং একটু মানবিক হতে হবে। সবাই না, সে আমি বলছি না,
ম্যাক্সিমাম ডাক্তাররা মানবিক এবং সহনশীল। কারণ আমরা যখন ওত নিয়ে ঢুকি, আপনারা জানেন আমাদের একটা হিপোক্রেটাস ওথ করতে হয়, প্লাস যারা ডাক্তার হতে চায় শুরুতেই তাদের ওই ধরনের একটা মেন্টালিটি থাকে। আমরা যেমন বলি না ঢোকার সময় কেন ডাক্তার হয়েছে, আমাদের ভাই ফার্স্ট প্রশ্নটা ছিল বা থাকে যে কেন ডাক্তার হতে চান। তো আমরা কিন্তু সবাই বলতাম দেশের সেবা করতে চাই, বড় হয়ে আমার মানুষের সেবা করতে চাই। এবং সত্যি কথা, এই মেন্টালিটিটা ঢোকার মুহূর্তে সবারই থাকে, আস্তে আস্তে বিভিন্ন কারণে হয়তো একটু ডিরেলড হয়ে যায় এখান থেকে। তো আমি যেটা বলতে চাচ্ছি আমার জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে, তারা যদি একটু আরেকটু মানবিক হয় এবং গ্রামে বা শহরে যেখানেই পোস্টিং হোক ওখানে থাকার মেন্টালিটিটা যদি রাখে, এবং শর্ত যেটা সরকার তাকে থাকার মতো সুযোগ সুবিধা করে দিবে, তাহলে আমরা স্বাস্থ্য ব্যবস্থাটাকে অনেক উপরে নিয়ে যেতে পারি। আমি একটু আর্মির সাথে যদি কম্পেয়ার করি, আর্মিরা কিন্তু যে বললাম না, যেহেতু আমি আর্মির ফ্যামিলিতে অনেকদিন ধরে আছি, ওনারা হচ্ছে 2 থেকে 3 বছর পর পর চেঞ্জ হয়, ইভেন 3 মাস 6 মাস পর পর পোস্টিং হয়ে যায়। এবং আমি কখনো দেখি নাই যে তারা বলেছে এখানে থাকবো না, এটার জন্য পার্সু করতে হবে, বা পার্বত্য চট্টগ্রামে পোস্টিং, ওইখানে অনেক ঝামেলা, যাব না, এটা দেখি না। কিন্তু আমরা কিন্তু করি ডাক্তাররা। তো এটা যদি আমরা মেনে নিই, পুরো দেশটা আমার দেশ, আমি চাকরি করি, যেখানে আমাকে যেতে মানে বলবো সেখানে যাব এবং সেখানে আমি আন্তরিকতার সাথে কাজ করব, তাহলে কিন্তু আমাদের দেশটাকে আগানো সম্ভব, অনেক সমস্যার সমাধান হয়ে যায়। ম্যাম, দীর্ঘ সময় ধরে আসলে আপনি জনস্বাস্থ্য নিয়ে কাজ করছেন। যখন আপনি শুরু করেছিলেন এবং বিভিন্ন প্রত্যন্ত এলাকায় আসলে আপনি চিকিৎসা সেবা দিয়েছেন, তখনকার সময় যে আপনার যে মহামারী, এই যে জনস্বাস্থ্যের যে একটা অবস্থা, আর বর্তমান সময়ে পার্থক্যটা আসলে কি দেখেন? ধন্যবাদ আপনাকে। জনস্বাস্থ্য মহামারী বলতে আমার চিকিৎসা জীবনে না, আমি যদি আগে থেকে ধরি, যে 1960-এর দিকে আমাদের ডায়রিয়া বা কলেরার প্রাদুর্ভাবটা অনেক বেশি ছিল, এবং আপনি জানেন এই ক্ষেত্রে আমাদের আইসিডিডিআরবির অবদান অনেক বেশি, স্যালাইন আবিষ্কৃত হয়েছে এবং আমরা ওই মহামারী থেকে উত্তরণ ঘটাতে পেরেছি। আমি আমার দাদির কাছে গল্প শুনেছিলাম, গ্রামের পর গ্রাম নাকি কলেরা বা ডায়রিয়া ওলা ওঠা বলতেন, মানে মানুষ মারা যেতেন, প্লাস ওনারা গ্রাম থেকে চলে যেতেন, অন্য গ্রামে চলে যেতেন, তার মানে কতটা ভয়ঙ্কর ছিল। তো ওই সময় যেমন ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশি ছিল। আমরা যদি কম্পেয়ার করি, আজকাল ডায়রিয়াটা আমরা নির্মূল করি, কলেরা আমরা নির্মূল বা নিয়ন্ত্রণ করতে পেরেছি, নির্মূল না করলেও আমরা স্মল পক্স অর্থাৎ গুটি বসন্তটা পুরোপুরি নির্মূল করতে পেরেছি, কিন্তু ওগুলো কিন্তু ওই সময় মহামারী আকারে ছিল। আজকাল দেখা যাচ্ছে মহামারী ট্রেন্ডটা চেঞ্জ হয়েছে, অন্য বিভিন্ন ডিজিজ আসছে। আমরা রিসেন্টলি তো করোনা ভাইরাসের রিসেন্টলি করোনা, ইবোলা, ডেঙ্গু, তারপরে চিকুনগুনিয়া, এগুলো বেশি আসতেছে। তো এটার বিভিন্ন কারণ থাকে, এটা আমাদের আবহাওয়া পরিবর্তনজনিত একটা কারণও থাকে, বা ডিজিজ এজেন্টের একটা কারণ থাকে, বিভিন্ন কারণে। তো আজকাল যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনি যেটা বললেন যে করোনাটা অনেক বেড়ে গিয়েছিল, এখন মোটামুটি নিয়ন্ত্রণই বলা যায়, তবে আজকাল ডেঙ্গুটা অনেক বেড়ে গিয়েছে, রিসেন্টলি হাম বা মিজেলসটা অনেক বেড়ে গিয়েছে, অর্থাৎ ডিজিজ প্যাটার্নটা কিছুটা চেঞ্জ হয়েছে। আর যেটা বললেন যে আমি যেটা দেখেছিলাম, আমি যদি চিকিৎসা শাস্ত্রে বলি, একসময় আমরা ক্লিনিক্যাল, এখনো আমরা ক্লিনিক্যাল দিকেই মনোযোগটা একটু বেশি দিয়েছি, তাই না? যে রোগী আসে, রোগের চিকিৎসা দিই, আর জনস্বাস্থ্যটা কিন্তু জাস্ট এটার উল্টা। মানে এক্ষেত্রে আমরা রোগীকে চিকিৎসা না দিয়ে রোগটাকে প্রাধান্য দিই, রোগটা কিভাবে প্রতিরোধ করা যায়, রোগটা কিভাবে নির্মূল করা যায়, এইদিকে আমাদের মনোযোগ থাকে। একটা প্রতিরোধক এবং একটা প্রতিশোধক, এবং আমাদের কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিশোধী উত্তম। তো আমরা এই যে প্রিভেন্টিভ মেডিসিন, প্রতিষেধক ব্যাপারগুলো নিয়ে কাজ করি। তো প্রতিষেধক ব্যাপারগুলো নিয়ে কাজ করলে এটার ইম্প্যাক্ট, এটার অবদানটা কিন্তু অনেক বেশি হওয়ার কথা, যে কারণে আপনারা জানেন যে এখন গুটি বসন্ত উঠে গেছে, এটা কিন্তু এই প্রতিষেধক ব্যবস্থার কারণেই। এই যে কলেরাটা মোটামুটি নির্মূল হয়েছে, ম্যালেরিয়া কমাতে পেরেছি। তো এবং আসার কথা, করোনার পর থেকে পুরো বিশ্ব এই ব্যাপারটাকে মানে নজরে এনেছে যে প্রতিষেধক ব্যাপারটা ইম্পর্টেন্স দেওয়া দরকার। তো আমরা আমাদের দেশেও জনস্বাস্থ্য, বিশেষ করে এখনকার বর্তমান গভর্নমেন্টকে আমি বলবো যে দেখেছি যে জনস্বাস্থ্যের উপরে বেশি গুরুত্ব দিচ্ছেন আমাদের স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী। আপনারা দেখবেন বিভিন্ন প্রোগ্রামে বা নিপসমের প্রোগ্রামে আসছে, ওনাদের সবারই একই কথা যে জনস্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে, প্রতিরোধ করে তোলা, খুবই আশার কথা। এটা আমাদের মতো দেশের জন্য খুবই আশার কথা। কারণ হচ্ছে আপনি দেখেন আমাদের 17-18 কোটি মানুষ, আমাদের যে হাসপাতাল সক্ষমতা, এটা সম্ভব না এতগুলো মানুষের চিকিৎসা দেওয়া। তো আমরা যদি তার আগেই
রোগটা না হতে দেই, এই ধরনের চিকিৎসা যদি প্রতিরোধক করতে পারি। ব্যবস্থা যদি চালু করি এবং মানুষকে স্বাস্থ্যকর উপায়ের দিকে নিয়ে যেতে সাহায্য করি, শিক্ষার মাধ্যমে হোক বা বিভিন্ন টিকাদান কর্মসূচির মাধ্যমে হোক, বিভিন্ন সেক্ষেত্রে- ক্যাম্পেইন করে জনসচেতন, হ্যাঁ, সচেতনমূলক কার্যক্রম, অর্থাৎ রোগটা হতে না দিই, হওয়ার আগেই যদি আমরা সেই সম্ভাব্যতাকে নির্মূল করে দেই। এবং তাহলে এই বিষয়ে কিন্তু ম্যাম আমাদের- আপনি পড়াশোনা করেছেন, এপিডেমিওলজি, Epidemiology, মহামারী, হ্যাঁ, হ্যাঁ। কিভাবে জনসংখ্যার মধ্যে রোগটা ছড়ায়, কিভাবে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যায়। বর্তমানে আসলে এপিডেমিওলজি এই বিষয়টাতে আসলে রিসার্চ বা গবেষণা কেমন হচ্ছে? এপিডেমিওলজি হচ্ছে রোগতত্ত্ববিদ্যা যদি আমরা বাংলা করি, যদি আমরা ইংলিশে অভ্যস্ত। এটা হচ্ছে আপনার গবেষণায় খুব হেল্প করে, আপনার রোগের প্রাদুর্ভাবটা কোথায় কীরকম আছে এবং সেখান থেকে আপনি একটু এস্টিমেট করতে পারেন যে কোন দিকে কোনটা যাচ্ছে, এসব ব্যাপারে এপিডেমিওলজি হেল্প করে। এপিডেমিওলজি গুরুত্ব যদি পাবলিক হেলথে চিন্তা করেন অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। Subject, সেটা হ্যাঁ। নিয়ে কাজ করেছেন, পড়াশোনা করেছেন এবং শুধুমাত্র প্রতিরোধ প্রতিষেধক এর মধ্যে আপনি আপনার কার্যক্রম সীমাবদ্ধ রাখেননি। আপনি সমাজের কিছু একটা অংশ রয়েছে যারা হয়তোবা অবহেলিত, শিশু এবং বৃদ্ধ। অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় আমাদের মানে অরফানেজ শিশু কিশোর থাকে বা বৃদ্ধ বয়সে আমাদের অনেক বাবা মারাই থাকে যারা আসলে পরিবারের সেই সাপোর্ট কেয়ার কোনো কিছু পাচ্ছে না। তাদের জন্য আপনি কাজ করে যাচ্ছেন এবং একটা আপনি প্রতিষ্ঠা করেছেন স্নেহকুঞ্জ, সেটা সম্পর্কে যদি একটু শুনি। ধন্যবাদ আপনাকে। শুরুতে যেমন আপনারা বলেছিলেন যে রংধনু মহিলা সংগঠন, আমার ছোটবেলা থেকেই সমাজের জন্য কিছু করার ইচ্ছে ছিল। থাকে না, এক একজন মানুষের এক এক দিকে ন্যাক থাকে। আমার মনে হতো যে একটা সমতা না হলেও সমতার কাছাকাছি লেভেলে যদি নিয়ে আসা যায় তাহলে আমরা শান্তিতে থাকতে পারি। যেমন মনে করেন আপনি খুব ভালো অবস্থানে আছেন, আপনার পাশের বস্তির ছেলেটা খুব খারাপ অবস্থানে আছে, আলটিমেটলি কি হবে? আপনি কিন্তু ভালো থাকবেন না। আপনার ব্যাগটা ছিনতাই করে নিয়ে যাবে কি? ওই বস্তির ছেলেটা। কারণ হচ্ছে তার নাই, আপনার আছে। এটাকে আপনি তাকে দোষ দিতে পারেন যে তার মোরালিটি নাই, আবার দোষ তাকে নাও দিতে পারেন কারণ সুবিধাটা সে পায়নি। অসমতা। হ্যাঁ, তো এখন সেই অসমতাটাকে যদি একটু কমিয়ে নিয়ে আসা যায় আস্তে 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 করে, তাহলে আমার মনে হয় সবাই মিলে ভালো থাকা যায়। তো এই যে সবাই মিলে ভালো থাকি এই স্লোগান নিয়ে আমরা এই যে স্নেহকুঞ্জ করেছিলাম, ওটার মোটো ছিল এসো সবাই মিলে ভালো থাকি। যদি আমাদের পেয়ে যাচ্ছে, দেখে থাকলে দেখবেন। তো ওইটা হচ্ছে গাজীপুরের কাপাসিয়াতে আমরা 6.5 বিঘা জায়গা, 212% জায়গা নিয়ে প্রতিষ্ঠা করেছি। এটা অনেকগুলো উইং আমাদের করার ইচ্ছা। এই মুহূর্তে যেটা করেছে সেটা হচ্ছে একটা মাল্টি স্টোরি বিল্ডিং করতে চাচ্ছি, যার 2 তলা কমপ্লিট হয়েছে। বাহ। ওখানে আমাদের গরিব বাচ্চাগুলো থাকে। আমি অরফানেজ বললেও এটা আমি টোটাল অরফান বলবো না, ইতিম না। আমি চাচ্ছি এখানে গরিব বাচ্চাগুলো আসুক যাদের বাবা মা সাপোর্ট দিতে চাচ্ছে, পারছে না। তো ওখানে যে বাচ্চাগুলো থাকে ওরা হচ্ছে ওদের থাকা, লেখাপড়া, খাবার দাবার এভরিথিং আমরা মানে করার দায়িত্ব নিয়েছি আর কি, চেষ্টা করেছি আর কি। তো ওদেরকে আমরা আরবির, এটা হচ্ছে জাস্ট আমার ব্যক্তিগত আমি যেহেতু মুসলমান, আরবিতে ওরা হাফেজি পড়ে, হাফেজ হবে, পাশাপাশি বাংলাও পড়ে। ওরা যখন এসএসসি পাশ করবে ওখানে ওদের টুকটাক কাজও শেখানো হয়। ওখানে স্টাফ আছে, তারপর ওদেরকে বলা হয় তোমরা সব কাজের সাথে একটু ইনভলভ থাকবা। তো ওরা যখন এসএসসি পাশ করবে আমরা প্রতি মাসে পার স্টুডেন্ট 100 করে রাখছি। তো এসএসসি করতে করতে অনেক বছর হয়ে যাবে, ক্লাস 3-4 থেকে তো অনেক লম্বা সময়। তো ওই যে টাকাটা জমবে ওইটার সাথে যদি দরকার হয় আমরা আরো কিছু টাকা দিব, দিয়ে ওকে এক সাইডে প্রোভাইড করে দিব। সাপোজ যে বাচ্চাটা রান্নার দিকটা ভালো পারছে ও একটা রেস্টুরেন্ট দিবে, যে বাচ্চাটা, আমাদের এখানে পুকুর আছে, মাছ চাষ ভালো করবে সেটা করবে। আমরা ভবিষ্যতে ওই যে পোলট্রি, এটা এখনো নাই, অল্প আকারে ছাগল পালন করা হচ্ছে, কিন্তু আমরা বৃহৎ আকারে করব, প্ল্যান আছে। তারপর নার্সারি করা হবে, যে কাজটা ভালো করবে ওই দিকে ওকে প্রোভাইড করবে। ওদেরকে বলা হয়েছে যে তোমরা হচ্ছে মানে পরবর্তীতে যেন ওর বাচ্চা এরকম হোমে থাকতে না হয়, ওর বাচ্চা যেন ওর বাসায় থাকে, এটা করার ইচ্ছা। আর 2টার কম্বিনেশন যেটা বললাম, ওল্ড হোম অ্যান্ড অরফানেজের কম্বিনেশন। ওল্ড হোমের ব্যাপারটা আমরা যেটা রেখেছিলাম, মানে আমরা যে চিন্তা করে ওল্ড হোমটা করেছিলাম, যে ওখানে 11টা রুম আছে বোধহয় আমাদের, এই বাচ্চাদের অরফানেজটা ছাড়া। বাচ্চাদের অরফানেজ হচ্ছে 100 বাচ্চা আমাদের টার্গেট। এখন 15-20 জনের মতো পার্মানেন্ট থাকে, আর এলাকার 30-35টা বাচ্চা ওরা পড়তে আসে, ওরা পড়ে চলে যায়, মানে ওদের কথাই এইভাবে পড়ে চলে যাবে কি, আর বাকি যারা ওরা থাকে। আর ওল্ড হোমের ব্যাপারটা ছিল আমরা চেয়েছিলাম যে আমাদের মিডল ক্লাস ফ্যামিলির বাবা মা যারা,
বাবা মা বা লোকজন যারা একা থাকে, যাদের বাচ্চা বিদেশে থাকে অথবা বাচ্চা নাই বা যে কোনো কারণে হোক, আমরা শুনি তো টিভিতেও বা বিভিন্ন সময় আপনারাও বিভিন্ন দেখে নোটিস থাকি। করে থাকেন যে বাসার মধ্যে 2 দিন ধরে মরে পড়ে আছে, কেউ দেখে না, বিদেশে আছে, সে করতে পারছে না। এনাদেরকে মিডল ক্লাস ফ্যামিলি শিক্ষিত মানুষকে টার্গেট করেছিলাম আচ্ছা। যে ওনারা ওখানে থাকবেন। ওনাদের জন্য একটা লিমিটেড ধরেছিলাম, সেটা হচ্ছে 5,000 টাকা, মানে থাকা খাওয়া আর মান্থলি পেমেন্ট। মান্থলি পেমেন্ট আচ্ছা। থাকবে, খাবে, প্লাস আমি যেহেতু চিকিৎসক, প্রাইমারি চিকিৎসাটা আমি দিতে পারবো, তো এইটা পাবে, আর বাকি হচ্ছে ওখানে থাকবে তারা। তো এটা দুঃখজনক বা কি কারণ আমি জানি না, এই পোর্শনটা আমরা পাইনি এখনো, আচ্ছা। একজনও ভর্তি হয়নি যে যেখানে ওখানে গিয়ে থাকবে। আর যারা থাকতে চায় তারা হচ্ছে এলাকার গরিব পুরুষ মহিলা। এটা আবার আমরা চাচ্ছি না কেন, 2 ক্লাসটা ম্যাচ করবে না, মানে গরিব মানুষের জন্য কিন্তু অনেকগুলো আছে, আপনি জানেন, আমি অনেকগুলো ওল্ড হোম ভিজিট করেছি। এটা শুরু করার আগে আমার মোটামুটি বাংলাদেশের 2-1টা হয়তো বাদ আছে, ম্যাক্সিমাম ওল্ড হোম আমি গিয়েছি। আচ্ছা। তো এরকম যারা হচ্ছে ফ্রি থাকবে এরকম ওল্ড হোম আছে, ঢাকার মধ্যেও বেশ কয়েকটা আছে, ওরা চাইলেই পারেন, গভর্নমেন্ট থেকেও আছে। আবার যারা পেমেন্ট দিয়ে থাকবেন এরকমও আছে, সেই পেমেন্টের লিমিটটা আমি বলছি না কিন্তু অনেক বেশি। তো আমার প্ল্যান ছিল এরকম, ওই বেশিটা দিয়ে যারা যেতে পারছেন না, ওই শিক্ষিত মানুষগুলো ওখানে থাকবেন, এবং ওখানে অরফন বা গরিব বাচ্চাগুলো যেহেতু থাকবে, একটা ফ্যামিলি বন্ডেজ তৈরি হবে। ওনারা মনে করবেন এরা আমার ফ্যামিলি, এরাও মনে করবে ওরা আমার ফ্যামিলি, এই উদ্দেশ্যটা নিয়ে করা। কিন্তু এই প্রশ্নটা কেন জানি আমি এখনো পাইনি। এটা এমন হতে পারে জায়গাটা প্রত্যন্ত গ্রামে, কেউ ঢাকার বাইরে যেতে চায় না, এটা একটা কারণ হতে পারে, বিষয়টা সম্পর্কে অথবা জানে না। এটা হতে পারে আমি যেহেতু ওরকম প্রচার করিনি, জাস্ট আমার পরিচিত মানুষদেরকে বলেছি, আলাদা করে ওরকম প্রচার করা হয়নি, মাইকিংও করা হয়নি, কোনো কিছুই না, জাস্ট পরিচিত মানুষরা জানে আমার। তাও আমার ধারণা আমার সব পরিচিত মানুষ জানে না। কিন্তু এত সুন্দর একটা উদ্যোগের মানে প্রসার ঘটুক, নিশ্চয়ই। প্রচার হ্যাঁ, ঘটুক, কিন্তু আমরা সেটা ওইটাতে প্রত্যাশা রাখি। যেটা করেছি আমি, ওনারা যেহেতু আসেননি, আমার রুমগুলো তো পড়ে আছে সব, তো এলাকার মহিলাদেরকে আমি বলেছি যে আমার ওখানে তো 2 জন হুজুর আছে এদের পড়ায়, বলছি আপনারা 1 ঘন্টা করে সে কোরআন শরীফ পড়বেন, কেউ যদি খেতে চান আপনারা নিজেরা রান্না করে খাবেন, আমরা টাকা দিব, আপনারা রান্না করে, কিন্তু এখানে মানে থাকার ইয়েটা আমরা করিনি। তো সেই জন্য এটাও ভালো সাড়া পেয়েছে। এলাকার প্রায় 40 বা তার বেশি হতে পারে মহিলারা আসে, বিকালবেলা আসে, রান্নাবান্না নিজেদের সব শেষ টেস করে আসে। যেদিন রান্না করতে চায়, খেতে চায়, ওনারা 5 জন ওখানে বসে রান্না, ওইটা আবার 5 জন লিমিট করে দিয়েছি, আচ্ছা, আচ্ছা। মানে 5 জনের বেশি একদিনে না। তো ওনারা এখানে রান্না করে খায়, আবার ইচ্ছে না করলে খায় না, কিন্তু পড়তে আসে। তো ওই হুজুর ওনাদেরকে কোরআন শরীফ পড়ায়, এবং এই ব্যাপারটা ওনারা খুব উৎফুল্ল, এটা আমার ভালো লেগেছে। আমি যে উদ্দেশ্যে করেছি সেটা এখনো হয়নি, এটার জন্য কিন্তু যদিও অন্য একটু মন কোনো খারাপ, কিছু সার্ভ হচ্ছে। কিন্তু এই যে জিনিসটা হচ্ছে এটা আমার খুব ভালো লেগেছে। ওনারা খুব খুশি। আমি যখন যাই তারা বলে যে আমরা আগেও কোরআন শরীফ পড়া জানতাম, এখন আরো একটু মানে মুফতি বা ওনাদের কি বলে হুজুররা Better খুব করছি। ভালো ইয়ে করে, তাদের কাছ থেকে শিখছি, ভালো লাগছে, ওনারা খুশি, তো আমিও খুশি। তো কিন্তু ওই পোর্শনটা আমার একটু টার্গেটেড পোর্শনটা আসলে আমি চাচ্ছি তারা একটু আসুক। প্রচার দরকার আমার কাছে মনে হয়। প্রচার দরকার, হ্যাঁ। সমাজের এমন অনেক অসহায় মানুষ হ্যাঁ, রয়েছে এরকম যারা কিন্তু বলতে আছে। পারছে না। না, আসলেই কিন্তু এরকম আছে যে থাকতে চায় কিন্তু ওরকম থাকার জায়গা পাচ্ছে না, এরকম কিন্তু আছে। কিন্তু আমরা আসলে প্রত্যাশা রাখতে চাই আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে যে যারা হয়তো আমাদেরকে দেখছে বা শুনছে, আপনার এই উদ্যোগটা তারাও যেন তাদের মধ্য দিয়ে প্রচার করে দেয়, এটা যেন প্রসার ঘটে, কারণ সমাজের সামগ্রিক উন্নয়নের জন্য যা কিছু দরকার সেটাই আসলে আমাদের জন্য ভালো। সেটাই আমাদের সম্মিলিতভাবে সবারই একটু হলেও অবদান রাখা উচিত, চেষ্টা করা উচিত, এবং সেটা বলে না আপনি ছাপ আসলে- রেখে যাই, সবারই একটু ছাপ রেখে যাওয়া উচিত। আপনি আসলে সেটা দারুণভাবে করছেন, এবং আর ওইটার শিক্ষকতার ব্যাপারে কথা আরেকটু যেহেতু বলি, বলছিলেন। এটার ব্যাপারে জি। নর্মাল যে বৃদ্ধাশ্রমগুলো থাকে সেগুলোতে কিন্তু আপনার রেস্ট্রিকশন থাকে, যেখানে এখান থেকে যেতে দেওয়া হয় না, থাকতে হবে। আমাদের এটা কোনো রেস্ট্রিকশন নাই। দারুণ। যারা থাকবে তারা যদি মনে করে আমি 2 দিন থাকবো 2 দিন থাকবে, যারা মনে করে 1 মাস থাকবো 1 মাস থাকবে, সে ঘুরতে যাবে, মানে টোটাল বাসার মতো। দারুণ, দারুণ। এবং তার বাচ্চাও যদি মনে করে আমি আমার মা বা বাবার সাথে একদিন এসে থাকবো, থাকতে পারে ফ্রি অফ কস্ট, সুন্দর। মানে ইয়ে না, এই রেস্ট্রিক্টেড সুন্দর না। এবং মহৎ উদ্যোগকে আসলে আমরা সাধুবাদ জানাই, এবং আমরা আশা করি খুব শীঘ্রই এটাকে আমরা অনেক বড় পর্যায়ে, বড় পরিসরে দেখব। একদমই শেষ পর্যায়ে যেতে চলে এসেছি, আপনার শিক্ষকতার বিষয়ে আমাদের জানা হয়নি, আপনার সেই গল্পটা একটু ছোট্ট করে শুনতে চাই। আমি আসলে শিক্ষকই হতে চেয়েছিলাম, আমি হয়তো বলেছিও যে আমার খুব ইচ্ছা ছিল শিক্ষক হব, ইউনিভার্সিটির টিচার হব,
বাবা মার স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি ডাক্তার, এবং লাকিলি বলতে পারি আমি এখন শিক্ষক। একদম। আমার প্রফেশনে কিন্তু আমি আলটিমেটলি পৌঁছে করেছেন। গিয়েছি, ভ্যাগ করেছি। আমার ফ্যামিলির ব্যাপারে যদি বলতে চাই সেটাও কিন্তু সেরকম, মানে আমার হাজবেন্ড যেটা বললাম উনি আর্মি অফিসার, কেমন করে যেন শেষ পর্যন্ত উনি টিচারই, হ্যাঁ, উনি হচ্ছে তিনি এখন MIST MIST তে আছেন। ডিন ছিলেন। হ্যাঁ, তার মানে আমরা সবাই টিচিংয়ে ফিরে এসেছি। তো আমার ব্যাপার যেটা, যে আমাদের প্রথম পোস্টিং তো উপজেলা হেলথ কমপ্লেক্সে সহকারী সার্জন হিসেবে হয়। তো উপজেলা মানে সাব সেন্টারে, তারপরে উপজেলা, জেলা, এই বিভিন্ন পর্যায়েও কিন্তু শিক্ষকতা করার সুযোগ ছিল। ছিল বলতে গভর্নমেন্টের অনেক ট্রেনিং হয়, যেটা বিভিন্ন পার্সপেক্টিভে ট্রেনিং দেওয়া হয়, ডাক্তারদের দেওয়া হয়, ইভেন মাদ্রাসার টিচারদের ডেকে এনে, ইমামদের ডেকে এনে, শিক্ষকদের ডেকে এনে বিভিন্ন ট্রেনিং সরকার পরিচালনা করে। তো আমার সুযোগ হয়েছিল বিভিন্ন জায়গায়, যেহেতু আমি বিভিন্ন জায়গায় পোস্টেড ছিলাম, ওখানে ট্রেনিং এর পারপাসটা আমাকেই দেওয়া হতো। আচ্ছা। তো ওই ট্রেনিংগুলো আমিই করাতাম। যেমন আমাদের CSCP নিয়োগের যে ট্রেনিং 3 মাস ধরে, ওটাও আমি করিয়েছিলাম। মানে একদম টিচার হওয়ার আগেও টিচিংটা আমার ছিল, বাহ। অভিজ্ঞতাটা ছিল, দেওয়া হয়েছিল। আমি টিচিং প্রফেশনে আসি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার পর থেকে, প্রথম পটুয়াখালী মেডিকেল কলেজে, সেখান থেকে নেত্রকোনা মেডিকেল কলেজে, গাজীপুর, আপনারা বললেন যে গাজীপুর মেডিকেল, ওই এইসব জায়গায় তখন আমাকে আর রোগী দেখতে হয়নি, আচ্ছা, আচ্ছা। টিচার হিসেবে ছিলাম। অর্থাৎ 2013 পর থেকে আমি সোললি টিচার, আচ্ছা, আচ্ছা। এর আগে হচ্ছে ডাক্তার। আচ্ছা, তার মানে চমৎকার। ছোটবেলা থেকে যে স্বপ্নটা দেখতেন যে স্বপ্নটা একজন শিক্ষক পূরণ হবেন, হয়েছে। এখন আপনি আসলে সেই শিক্ষকতার দায়িত্বই আসলে পালন করছেন। সেটাই, আমি শিক্ষক। চমৎকার একটা বিষয়। এবং আপনি আসলে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি একটা মহৎ উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছেন, স্নেহকুঞ্জ আপনার স্বপ্নের প্রতিষ্ঠান। আশা করি আপনার মাধ্যমে এবং অনেকেই আপনাকে দেখে অনুপ্রাণিত হবে, এভাবে মানব সেবা এগিয়ে আসবে। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি ম্যাম, ধন্যবাদ আমাদেরকে এত ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ, সময়টা ভালো কাটলো, ভালো থাকবেন সবাই, ভালো Thank থাকবেন। you.